সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরে এখন আধা পাকা ধান। ৩ দশক পরেই লাগার কথা ধান কাটার ধুম। তবে এর মধ্যে তা ঘরে তোলার দেখা দিয়েছে শঙ্কা। আবহাওয়া অফিস দিচ্ছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। এতে নিচু এলাকায় দেখা দিতে পারে বন্যা। তাই প্লাবনের ঝুঁকিতে আধা পাকা বোরো ধানই গোলায় তুলছেন ১৩৭ হাওরের কৃষক। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চালক তমা। আর শুরুতে জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। সংস্কার প্রশ্নে মতভেদেও ভোটের শঙ্কা নেই, অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর পরামর্শ। একাত্তর প্রশ্নে ক্ষমা ও পাওনা ফেরতে জোর ঢাকার, আলোচনা চালাতে সম্মত পাকিস্তান। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে বাড়বে উৎপাদন খরচ, বেশি ঝুঁকিতে ক্ষুদ্র উদ্যোক্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। বলছেন, যত বিভেদই থাকুক, নির্বাচনের জন্য দিন শেষে সবাইকে এক হতেই হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন রাজনীতি বিশেষজ্ঞরা। ৫ আগস্টের পর নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় এক সময়ের জোটসঙ্গী জামায়াতের। তবে সম্প্রতি নির্বাচন নিয়ে দুই দলের চাওয়া প্রায় অভিন্ন। বিএনপি, জামায়াত আর সেনাপ্রধানের ১৮ মাসের সময়সীমা বিবেচনা করে আগামী ফেব্রুয়ারিতে ভোটের আশা অনেকের। তবে এক্ষেত্রে এনসিপির বক্তব্যে বাধা তৈরি হয়। দলটি নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করছে। রাজনৈতিক দলগুলোর এমন বিভক্তি থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। উল্টো এতে সুষ্ঠু ভোট আয়োজনে চাপ তৈরি হতে পারে বলে আশা তাদের। দুইটাই ইম্পর্টেন্ট আলোচনা, একটা তারিখ চাই আর হলো নির্বাচন করার মতো পরিবেশ চাই। তো ইতিমধ্যে আমরা যদি সবার সাথে কথা বলি, সব রাজনৈতিক দলের সাথে, দেখবেন আপনি সবারই কিছু অভিযোগ আছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনের জন্য কারোর জন্য অসুবিধা না হয়, কোনো দলের জন্য বা কোনো দলের জন্য সুবিধা না পায়, এই ব্যবস্থাটা নিশ্চিত করা সরকারের দায় আছে এবং এই বৈঠকগুলো সরকারকে এই চাপটা দিবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মতভেদ হবে এবং একটা নির্বাচন না হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে, আমি এটি কোনোভাবে দেখি না। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা আমি বললাম, যে পলিটিক্যাল ডিসকাশন বা পলিটিক্যাল ইন্টারাকশনটা কিন্তু সরকারের বাড়াতে হবে। এদিকে তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে সব দলকে নির্বাচন বিষয়ে একমত হতেই হবে বলে জানাচ্ছেন বিশিষ্টজনেরা। রাজনীতি চায় না যে শক্তি, সেই শক্তির হতে উত্থান করতে পারে। এই জন্য সবাই কিন্তু চিন্তিত। এর মধ্যে মনে হচ্ছে যে কাল সকালবেলা, তবে আমার কেন যেন মনে হয় রাজনীতিবিদদের মধ্যে একটা সেন্স ফিরে আসবে। তারা চাইবেন যে একটা সমাধান হোক। আর আমরা তো এই লড়াইটা করেছি এটা নির্বাচনের জন্য। ওই নির্বাচনেই যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ খুবই অন্ধকার। জনগণের অধিকার রক্ষায় অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে নির্বাচন সংস্কার সহ সব বিষয়ে দলগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশন থেকে সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত খসড়া পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে মূল প্রস্তাবনার সঙ্গে, যার অনেক পার্থক্য রয়েছে বলে অভিযোগ বিএনপির। নেতারা জানিয়েছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কার প্রক্রিয়ায় সময় বেশি নিলে জন আকাঙ্ক্ষায় স্তীমিত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ গঠনই তাদের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে আসে সংস্কার প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয় দফায় দফায় আলোচনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে
কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে ইতিবাচক সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। একই সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, তার দল সংস্কারের বিপক্ষে নয়। ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ জানান, কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে তারা দ্বিমত। ধাপে ধাপে সব ইস্যুতে চলবে আলোচনা। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় 150-রও বেশি মতামত ছিল, তার মধ্যে আমরা প্রায় 89টা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি। বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্য সহ একমত হওয়ার বিষয় ওখানে জানিয়েছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ। অবশ্যই সেগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে গ্রহণ করব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ইউরোপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এদিকে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জামায়াতের আমির বলেন, এটি ছিল অনানুষ্ঠানিক। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি। ইউরোপের বিভিন্ন দেশ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে গুলশানের হোটেল ওয়েস্টিনে গণমাধ্যমের মুখোমুখি হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, সফরকালে দক্ষ জনশক্তি, জলবায়ু উন্নয়ন ও রোহিঙ্গা ইস্যুর সমাধান সহ নানা ইস্যুতে ইউরোপীয় অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতের আমির বলেন, নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন সেটি গ্রহণযোগ্য। তিনি বলেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। সংস্কারের প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলো। তারা সংস্কারের সহায়তা না করলে অনাকাঙ্ক্ষিত নির্বাচনের দায় দলগুলোকেই নিতে হবে। আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। আমি অনেকগুলা কারণে সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবায়নের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1-2 মাস অপেক্ষা করতে পারবো। এদিকে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, একজন অসুস্থ সহকর্মী হিসেবেই তাকে দেখতে গিয়েছিলেন তিনি। আমিরকার রাজনীতিতে যে দ্বন্দ্ব, সেই তুলনায় বিএনপি জামায়াতের বিরোধ তেমন কিছুই নয় বলে দাবি তার। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। রাজনৈতিক মতপার্থক্যকে স্বাগত জানান জামায়াতের আমির, কিন্তু তা যেন মতবিরোধে রূপ না নেয় সেদিকে সজাগ থাকার আহ্বান তার। আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সাথে সম্পর্ক মজবুত করতে পাওনা $4.5 বিলিয়ন পরিশোধ সহ অমীমাংসিত ইস্যু দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, আলোচনায় এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি।
15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 3 ঘণ্টা চলে আলোচনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় ইসলামাবাদ। 71 ইস্যুতে আনুষ্ঠানিক অবস্থান জানাতে বলেছে ঢাকা। বৈঠক শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। তবে বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। I'm happy to be in Dhaka. Thank you. ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা সহ দ্বিপাক্ষিক সব ইস্যুতে আলোচনা হয়েছে। আগামীতেও আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামাবাদ। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি। পররাষ্ট্র সচিব জানান, শীঘ্রই পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এই প্রসঙ্গটা তোলা উচিত এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔচিত্যের দিক থেকে। 1, 2 নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, এই সময়টাতে এই বিষয়গুলো সমাধান করার জন্য একটা উপযুক্ত সময়। জসিমউদ্দিন জানান, দুদিনের সফরে আগামী 27 এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এ সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও দেখা করেন তারা। বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সঙ্গেও। আলোচনায় গুরুত্ব পায় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু সহ রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা ইস্যুতে ওয়াশিংটনে মানবিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখার উপর জোর দেয় ঢাকা। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, জাতীয় নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা হলেও এর সময়সীমা নিয়ে কোনো কথা হয়নি। আরোপিত উচ্চ শুল্ক, সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি। দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি, সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদেরকে আমরা জানিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। আগামী 19 এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি জানান, আইএমএফ সহ উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনা হবে। বিশ্বব্যাংকের সঙ্গে হতে পারে 2টি চুক্তি। মার্কিন অর্থ বিভাগের সঙ্গে রূপপুর প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যতটুকু সম্ভব দ্বিপাক্ষিক সহ বিভিন্ন খাতের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে সহযোগিতা চাওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সহ বিভিন্ন পণ্য আমদানি করা হবে।
জিএসপি সুবিধা নিয়ে আলোচনা হবে। এদিকে শ্রম আইন সহ যে বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ আছে সেই তা পূরণে সরকার চেষ্টা করছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, IMF আছে, অপেক ফান্ড আছে, সেগুলো নিয়ে আলাপ করব। দু একটা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, 2টা চুক্তি অপেক ফান্ডের সাথে হতে পারে। অতএব এগুলো হলো অর্থায়নের ব্যাপার। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে খরচ বাড়বে উদ্যোক্তাদের, বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন সরকারের এই সিদ্ধান্ত শিল্পের বিরুদ্ধে গেছে, এতে দেশি সুতার বাজার একতরফা হওয়ার সুযোগ দেখছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন উৎপাদন খরচ বাড়িয়ে দেশি শিল্পের সুরক্ষা সম্ভব নয়। দেশে উৎপাদিত ও চীন তুরস্ক থেকে আমদানি করা সুতার দাম প্রায় একই, তবে স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম কম। এতে দেশি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে এক প্রজ্ঞাপনে দেশের স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বন্ধ করে দেয় এনবিআর। ব্যবসায়ীরা জানান স্থলবন্দর দিয়ে সুতা আসে 40 থেকে 50 টনের মধ্যে, অন্যদিকে সমুদ্রপথে আসে 500 থেকে 1000 টন পর্যন্ত। 500 টন, 1000 টন, 200 টন, 300 টন আনে, তারা কিন্তু সি দিয়ে আনে। সামান্য অল্প স্বল্প যে সুতাগুলি আসে এটাকে বাধাগ্রস্ত করে আমাদের ক্ষুদ্র শিল্পগুলিকে ক্ষতিগ্রস্ত করা হলো। আমি আগে 10 টন করে সুতা আনতাম, ওটার জন্য 10 টনের সুতা পে করতাম। এখন আমার একবারে ওই 20 টন করে কন্টেনার ফুল করে আনতে লাগবে, অথবা 100 টন একবারে আনতে লাগবে। আমার ক্যাপিটাল ওখানে চলে যাবে। স্থলবন্দরে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার সুযোগ নিয়ে অনেকেই মিথ্যা ঘোষণায় সুতা এনেছেন। ব্যবসায়ীদের দাবি শুল্ক আদায়ে তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেও তা আমলে নেওয়া হয়নি। মেশিন দিয়া মানে কাউন্ট মাপার ব্যবস্থাও করতে পারবো। ইভেন আমরা যদি তার সরকার যদি চায় তাহলে আমরা 3 অ্যাসোসিয়েশন থেকে 3 জন প্রতিনিধিও 24 আওয়ার্স ডিউটিতে সেখানে রাখবো, এই ধরনের কোনো কিছু যাতে হতে না পারে। অর্থনীতিবিদরা বলছেন এমনিতেই জ্বালানি সংকটে উৎপাদন খরচ বেড়েছে, তার উপর স্থলবন্দরে সুতা আমদানি বন্ধে চাপে ফেলবে উদ্যোক্তাদের। নীতিগত সহায়তা এবং একই সঙ্গে স্কেল বাড়ানো, যন্ত্রপাতির আধুনিকীকরণ এবং একই সঙ্গে আমাদের যারা শ্রমিক রয়েছেন তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতাম তাহলে সেই ক্ষেত্রে উৎপাদন খরচ অনেক কমানো যেত। গত বছর প্রায় 12 লাখ টন সুতা আমদানি করেন দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা, যা 2023 সালের তুলনায় 31.45% বেশি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারী বৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকায় আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ধান কাটার জন্য আহ্বান জানিয়েছে প্রশাসনও। জেলার ছোট বড় 137টি হাওরে বোরো নিয়ে দুশ্চিন্তা বেড়েছে কৃষকের। সুনামগঞ্জের হাওর জুড়ে এখন দেখা মিলছে আধা পাকা ধান। দিন 10 পরেই ধুম পড়বে ধান কাটার। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে 17,000 হেক্টরের ধান কাটা হয়েছে। তবে কৃষকেরা ধান কেটে ঘরে তুলতে কতটুক সময় পাবেন তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। আবহাওয়া অফিস জানিয়েছে 21 এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। সব ধান বাঁচছে না, আউরের এই ঠেকার মাঝে 2 আনা ধান বাঁচছে আর 12 আনা ধান রয়েছে খাসা। কৃষকেরা বলছেন সব জমির ধান পাকতে সময় লাগবে আরো 10 দিন। এই অবস্থায় বৃষ্টি বেশি হলে নষ্ট হবে ফসল। আরো 3 কার তোমার আরো 7-8 দিন সময় লাগবে। 7-8 দিন সময় হলে তোমার এই যে তুফান তাফান এই শিলা বৃষ্টি পরে, শিলা বৃষ্টির কারণে ধান ক্ষতি হইতে পারে। পানি আইলে তো সমস্যা হইব। এখন খাসা ধান কাটতে হইব, মানে টেকাতে 4 আনা ধান পড়ব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন আগামী 1 সপ্তাহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিতে হাওরের নিচু এলাকার জমির ধান নষ্ট হতে পারে। স্বাভাবিকের চেয়ে অতিমাত্রা বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে হাওরের যে নিম্নাঞ্চল আছে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং এখানে ধানগুলো যেগুলো রয়েছে সেগুলো নিম্নচিত পরিস্থিতি তৈরি হতে পারে। কৃষকদের আতঙ্কিত না হয়ে পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। হঠাৎ করে পানি বেড়ে যাচ্ছে, তারপরে যেন কাটার জন্য একটু উদ্যোগ নিতে পারে। আর আমাদেরও আপনারা জানাবেন যে এইরকম ঘটনা ঘটতেছে, যদি আমরা মানে ঘুমায় থাকি তাহলে আমাদের ধাক্কা দিয়ে জাগাবেন যে এইরকম আছে, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা আমাদের পক্ষে যা করার সম্ভব আমরা সেটা করব।
চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জে ধান চাষ হয়েছে 2,23,502 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 13,96,080 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে, আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এখনো কি সেখানে বৃষ্টি হচ্ছে কিনা, আর আধা পাকা ধান যদি কেটে নেয় তাহলে কি পরিমাণে ক্ষতি হতে পারে? কিন্তু আমরা যেমনটা খবর পেয়েছি ধর্মপাশা, তাহিরপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর এই যে এইভাবে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাতের খুব একটা বেশি সমস্যা হবে না। যদি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, এমনটাই শঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আপনাকে একটু দেখাই, আমরা আগের বুলেটিন যেমনটা দেখেছিলাম, আমরা ছিলাম আগে দেখার হাওরে, এখন আছি ইসলামপুর একটি হাওর। এই হাওরে কিন্তু আপনি বিস্তীর্ণ হাওরে দেখতে পাচ্ছেন আধা পাকা ধান রয়েছে। আমরা দূরে কিছুটা জায়গায় দেখেছি বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। এইভাবে সুনামগঞ্জ জেলায় প্রায় সব হাওরে কিন্তু এখন বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। তো এবছর জেলায় প্রায় 2,23,000 হেক্টর ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে মাত্র 17,000 হেক্টর ধান কাটা হয়েছে। তার মানে বলা যায় এটা কোনো আসলে খুব একটা পার্সেন্টেজই আসে না। তো আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজকে থেকে বৃষ্টিপাত এবং ভারী বর্ষণের একটি সম্ভাবনার কথা রয়েছে, যে সমস্ত জমির ধান 80% পেকে গেছে সেই জমির ধান যেন তারা দ্রুত কেটে নেয়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষক ভাইদেরকে একটি আহ্বান জানাচ্ছি, এই বৃষ্টির শঙ্কার কথা যে তারা জানাচ্ছেন তাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, জাস্ট একটু সচেতন হওয়ায় ধান দ্রুত কেটে দেওয়ার কথা বলছেন। আর আপনি যেমনটা বলছেন 60 থেকে 65% ধান যদি কাটা হয় তাহলে কিন্তু একটু সমস্যা হবে, কারণ এই ধান আসলে পরিপক্ক না হলে ধান কাটার কোনো খুব একটা ফায়দা হবে না, কারণ এই ধানে কিন্তু ভালো একটা ফল আসবে না। তা এতে দেখা যাবে যে কৃষকরা যে উৎপাদন খরচ সেটা কিন্তু আসবে না। তো বৃষ্টি আসলে এই বৃষ্টিতে একটি সমস্যা হবে, যদিও ধান কাটতে পারবে কিন্তু বৃষ্টিতে সমস্যা হবে ধান মাড়াই করা এবং ধান শুকানো, এটাই হচ্ছে বড় সমস্যা। আর আমরা প্রতি বছরই ঠিক এই সময়টাতে আমরা বৃষ্টিপাত দেখি, কখনো কখনো ভারী বর্ষণ হয়, কখনো কখনো অল্প বৃষ্টি হয়। তো যদি আজকে থেকে যে বৃষ্টিপাতের সংখ্যার কথা জানানো হচ্ছে, যদি বৃষ্টিপাত হয় তাহলে হাওরের যে নিচু এলাকা সেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং কাঁচা ধান কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জে যদি বৃষ্টিপাত এই গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকে তাহলে খুব একটা সমস্যা নাই। জাকির, আপনি সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি নেত্রকোনায়, সেখান থেকে জানাবেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনায় কি অবস্থা এখন? সেখানে বন্যার ঝুঁকি কতটা রয়েছে? নেত্রকোনায় কিন্তু যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে সাথে করেই কিন্তু নেত্রকোনার কৃষকেরা ধান কেটে চলেছেন হাওরে। নেত্রকোনা জেলায় এবছর কিন্তু 1,85,000 হেক্টর যে জমি সেটা কিন্তু আসলে সমতল হাওর অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল মিলিয়ে আবাদ করা হয়েছে। এর মাঝে হাওর অঞ্চলে কিন্তু 41,075 হেক্টর জমির ধান আবাদ হয়েছে। সেখানে কৃষকরা কিন্তু এ পর্যন্ত 31% ধান কিন্তু তারা আসলে কেটে ফেলেছেন এরই মাঝে। তবে বন্যার যে কথা বলছেন, আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে যখন কথা বলি কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে সেখানে কিন্তু যে ধনু নদী যেটি হাওর দিয়ে বয়ে গেছে, সেই ধনু নদীর কিন্তু পানি একটু বৃদ্ধি পেলেও কিন্তু সেটি সমতলে বৃদ্ধি পাচ্ছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে। তবে যে হাওরের যে ধান কর্তনের যে চ্যালেঞ্জ কৃষকদের সামনে যেটি বেশি এসেছে সেটি হলো যে আপনার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যে বজ্র বৃষ্টি, সেই বজ্র বৃষ্টিতে কিন্তু এরই মাঝে বজ্রপাতে 4 জন কৃষক মারা গেছেন এবং কৃষকরা কিন্তু সেই যখন
আকাশ মেঘলা হয়ে আসে তখনই কিন্তু তারা আসলে ধান কাটা রেখে কিন্তু তারা আসলে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। একটা আতঙ্ক তাদের মাঝে কাজ করছে। এরকম একটা অবস্থায় কিন্তু কৃষি বিভাগের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু আসলে যে সকল ছুটি কিন্তু বাতিল করেছেন এবং যে 80% ধান পাকলে সেটা কেটে ফেলার একটা নির্দেশনা প্রশাসন থেকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সেই 80% যে ধান পাকার কথা সেটা কৃষক বুঝবে কি করে। তারা বলছিলেন যে ধানের উপরিভাগ থেকে নিচের দিকে যে 5 ভাগের 4 ভাগ পেকে গেলেই যাতে সেটি কাটে এবং তারা কিন্তু আসলে মাঠ পর্যায়ে কাজ করছেন। এরই মাঝে তারা 750টি কম্বাইন্ড হারভেস্টারও তারা কিন্তু আসলে দিয়েছেন, যে কারণেই কিন্তু 30 এপ্রিলের মধ্যে তারা পুরো ধান কর্তনের লক্ষ্যমাত্রা নিলেও এখনই কিন্তু তারা 31% ধান কিন্তু তারা কেটে ফেলেছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বছর কিন্তু নেত্রকোনার হাওরে কিন্তু আসলে একটু আগে ভাগে কিন্তু আসলে তারা ধান রোপণ করায়, কিন্তু আগাম ধানই বেশি রোপণ করায় কিন্তু তারা আসলে ধান পেকে গেছে এবং সেই ধান কিন্তু আসলে পুরোদমে এই বন্যার আশঙ্কার আগেই যাতে বন্যা আসার আগেই যাতে কৃষকরা তাদের ধান তুলে নিতে পারে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বঙ্গোপসাগরে লঘুচাপ ও পশ্চিমা বাতাসের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে আরও 2 দিন। 32 জেলায় বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে। শুরু হয়েছে প্রাক বর্ষা মৌসুম। বুধ ও বৃহস্পতিবার মিলে 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে হচ্ছে মাঝারি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের সাথে পশ্চিমা বাতাস মিলে সারা দেশের আকাশ মেঘে ছেয়ে আছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে, যা 20 এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। দিনাজপুরে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 10 মিলিমিটার। এবং এপ্রিল মাসে সাধারণত বৃষ্টিপাতের যে ধরন, সেই ধরনটা হচ্ছে এরকম যে যেখানে বৃষ্টিপাত শুরু হবে সেখানে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সর্বোচ্চ এই সময়ের মধ্যে বৃষ্টিপাত হয়ে বৃষ্টিপাতটা ঝরে যায়। সময়টা কালবৈশাখী মৌসুমের। এরই মধ্যে গাজীপুর, হবিগঞ্জ, নরসিংদীতে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। নীলফামারী, রংপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ 32 জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই ঝড়ের সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। যদি কোনো বজ্র মেঘের যদি আনাগোনা হয় বা কালো মেঘ যদি থাকে বা আমরা যদি বজ্রপাতের যদি শব্দ শুনতে পারি, তাহলে আমাদেরকে সবচেয়ে যেটা উপযোগী সেটা হচ্ছে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এবং আমরা যদি খোলা মাঠে থাকি, আমাদের চেষ্টা করতে হবে সেটা খোলা মাঠ থেকে দ্রুত একটা নিরাপদ ছাউনির ভিতরে চলে যেতে এবং কোনোভাবেই উঁচু কোনো গাছের নিচে কিংবা জলাশয়ে আশ্রয় না নিতে। আগামী 20 এপ্রিলের পর তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 মে থেকে সারা দেশে মুরগি ও ডিমের সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। তাদের দাবি, ব্যাপক লোকসান ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজি বন্ধের দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংকট সমাধানের আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। বাজারে সস্তা আমিষ হিসেবে জনপ্রিয় ব্রয়লার মুরগি ও ডিম। বর্তমানে প্রতি কেজি মুরগির দাম প্রায় 200 টাকা, আর ফার্মের মুরগির ডিমের ডজন 130 থেকে 135 টাকা। প্রান্তিক খামারিদের সংগঠন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, এমন বাজার দরে ক্ষতির মুখে তারা। কয়েক মাস ধরে দিনে 20 লাখ কেজি মুরগি উৎপাদন হয়েছে। কেজিতে 30 টাকা করে 2-3 মাসে লোকসান হয়েছে প্রায় 900 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি খাত দখলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ খামারিদের। তাই 1 মে থেকে খামার বন্ধের ঘোষণা তাদের। 1 মে থেকে ডিম মুরগি সারা দেশব্যাপী ডিম মুরগির খামার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা সরকারকে বারবার জানানোর পরেও সরকার প্রান্তিক খামারিদের সমস্যাগুলো সমাধান করতেছে না। এবং বড় বড় কর্পোরেট গ্রুপের যে বাজার সিন্ডিকেট, এই কারণে আমাদের উৎপাদন খরচ বেশি হলেও আমাদের কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ভোক্তাদের স্বার্থে এমন সিদ্ধান্ত কাম্য নয়। সমস্যা সমাধানে দ্রুত সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করা হবে। ভোক্তাদের স্বার্থে অ্যাসোসিয়েশন কর্তৃক এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন হবে না, যেহেতু ওনারা সমস্ত খামারিদের নিয়ে কাজ করে সরবরাহ ঠিক রাখা যায়। তাহলে সেই জন্য সমস্ত অ্যাসোসিয়েশন ও সমস্ত অংশীদারদের নিয়ে আমরা
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। পোল্ট্রি শিল্প রক্ষায় আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজারের খবর জানবো এই মুহূর্তে। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? চাল ও পেঁয়াজের দাম বৃদ্ধির কথা শোনা যাচ্ছে, এছাড়া সবজির বাজার দর কেমন? দেখুন, আসলে প্রতি সপ্তাহের ব্যবধানে দামের বেশ কিছু পার্থক্য ওঠানামা করে, এবারও তার ব্যতিক্রম নয়। তবে এই সপ্তাহে ক্রেতাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে চাল কিনতে। আমি এখন রাজধানী কারওয়ান বাজারে অন্যতম একটা খুচরা চালের বাজারে আছে। আমি যদি সরাসরি এই চিত্রটা দেখাই, আসলে চালের বাজারের বিষয় যদি প্রথমেই আপনাকে বলা হয়, এক কথায় চালের বাজার হচ্ছে চড়া। তারাও এমনটা বলছে। প্রতি কেজি আমি যদি আরো নির্দিষ্ট করে বলি যে সরু চাল, অর্থাৎ যেই চালটা মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় বা চলে বেশি, সেই চালটা কিন্তু 90 টাকা নিচে কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমি যদি মিনিকেট নামের যে চালটা বিক্রি হয় সেটা কিন্তু 88 থেকে 90, 92, 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে নাজির শাইল 80, 82, 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে মোটা চালটা, অর্থাৎ বিআর 28 জাতের যে চালটা, সেটা কিন্তু বিক্রি হচ্ছে আপনার 56 থেকে 58 টাকা কেজি দরে। অর্থাৎ 56 টাকা কেজির নিচে কোনো চাল বাজারে পাওয়া যাচ্ছে না। আর যদি ভালো মানের চাল খেতে হয় সেক্ষেত্রে 90 টাকা, অর্থাৎ প্রায় 100 টাকা ছুঁই চালের কেজি। কেন এত বাড়তি দাম, এই বিষয়ে যারা এখানে বিক্রেতা তাদের কাছে জানতে চাইছিলাম। তারা যেটা বলছে যে আসলে মিল গেট থেকে বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে হাতে গোনা কয়েকটি কর্পোরেট কোম্পানি তারা অনেক পরিমাণ চাল কিনে মজুত করে, সেটার জন্য বাজারে তারা ইচ্ছামতো দামের কারসাজি বা নিয়ন্ত্রণ করে। নতুন যে মৌসুম আসছে বোরো, সেটা আসতে আরো 10-15 দিন সময় লাগবে, অর্থাৎ 2 সপ্তাহ পরে কিছুটা চাল কমতে পারে বলে তারা আভাস দিয়েছে। আর এখানে যারা ক্রেতা তারা যেটা বলছে, রমজান মাসটা নিত্যপণ্যের বাজারটা স্বস্তি ছিল, কিন্তু সেই স্বস্তিটা সরকার ধরে রাখতে পারে না। বিশেষ করে 100 টাকা কেজি দরেই প্রায় চাল কিনতে হচ্ছে। কিন্তু বাজারে কোনো দোকানে চালের কিন্তু অভাব নাই, প্রতি দোকানে চালের বস্তায় পর্যাপ্ত মজুত রয়েছে। এর পাশাপাশি যদি অন্য বিষয়গুলো হয়, পেঁয়াজের দামটা, পেঁয়াজ কিন্তু 55 টাকা খুচরা বাজারে 60 টাকা কেজি দরেও পেঁয়াজ বিক্রি হচ্ছে। সবজি, গ্রীষ্মকালীন সবজি বাজারে ওঠা শুরু করছে, যদিও একটু দামটা বেশি। তবে তেল যে 189 টাকা লিটারে বোতল যাচ্ছে, সেটা কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে তেলের দামটাও বেড়েছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে ব্রয়লার সহ সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি 160 টাকা থেকে 170 টাকা কেজি দরে পাওয়া যায়। যদি এক কথা আপনাকে বলা হয়, রমজানে বাজার যে স্বস্তি ছিল সেটা পুরোটাই মিলান হয়ে গেছে এই চাল এবং তেলের বাড়তি দামের জন্য, এমনটাই অভিমত এখানে যারা বাজার করতে আসে ক্রেতা সদনে। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। এদিকে বিভাগীয় শহরগুলোতেও চাল, সবজি, পেঁয়াজের বাজার চড়া। রাজশাহী ও বরিশালের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, জানাবেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে বাজার দর আপনি কেমন দেখছেন? চাল, পেঁয়াজের দর বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। দেখুন, সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পাবে। বিশেষ করে শুক্রবারের দিন হলে পণ্য দামগুলো বাড়বে, বিশেষ করে কাঁচা বাজারে এর প্রভাবটি পড়বে, এটি কিন্তু খুব স্বাভাবিক। এবং রাজশাহীর বাজারে আজকে দেখেছি যে গেল সপ্তাহের তুলনায় পেঁয়াজের বাজার সবচেয়ে বেশি ঊর্ধ্বগতি, অর্থাৎ কেজিতে 15 টাকা করে বেড়েছে। অর্থাৎ গেল সপ্তাহে যে পেঁয়াজটি বিক্রি হচ্ছিল 35 টাকা করে, আজকে সেটি বিক্রি হচ্ছে 50 টাকা এবং মানভেদে কোথাও 52 টাকাও আমরা দেখেছি। এবং এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে হঠাৎ করে কেন এক সপ্তাহের ব্যবধানে এইভাবে বাড়লো। তো এখানে যে বিষয়গুলো বলছে, আসলে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছিলেন যে যারা স্টক করে, অর্থাৎ মধ্যস্বত্বভোগী যারা রয়েছে, স্টক করে যারা মজুতদার যারা, তারা কি এই সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে উঠছে এবং এই সিন্ডিকেটগুলো মূলত বর্তমান পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে। যেহেতু আমদানি, বাইরে থেকে পেঁয়াজের আমদানি নির্ভরতার বিষয়টি এখানে অস্পষ্ট, যার ফলে কিন্তু এই সুযোগটি কাজে লাগাচ্ছেন এই সিন্ডিকেট। এবং এখানে এই সিন্ডিকেটটি কিন্তু এই ক্রমান্বয়ে কিন্তু দামগুলো বৃদ্ধি করাচ্ছেন এবং কৃত্রিম সংকট দেখিয়ে হয়তো সামনে আরও দাম বাড়বে, এটি কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছিলেন তারা
তারা বলছিলেন। ঠিক একইভাবে যদি বলি চালের বাজারের কথা বলি, চালের বাজারে গুটি স্বর্ণা ছিল 55 টাকা কেজি এবং এখন বাজারে বিক্রি হচ্ছে। আর রাজি চাল এবং স্বর্ণা সেটিও কিন্তু বিক্রি হচ্ছে, চিকন চাল যেটি বলা হচ্ছে সেটি কিন্তু 92 টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ চালের বাজারে যে দাম ঊর্ধ্বগতি সেটি কিন্তু রমজান থেকেই ছিল, অর্থাৎ 15 রমজানের সময় থেকে বেড়েছিল এবং সেই দামটি এখনো অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ যে ঊর্ধ্বগতি ছিল এখনো নামে নেই এবং ব্যবসায়ীরা বলছেন যে সামনে বড় মৌসুম আছে, নতুন ধান না ওঠা পর্যন্ত চালের দাম কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ঠিক একইভাবে যদি সবজি বাজারে আবার ফিরে আসি, সবজি বাজারে কিন্তু আজকে আমরা দেখেছি যে এখানে কাঁচামরিচের দাম কিন্তু কেজিতে 10 টাকা বেড়ে সেটি 60 টাকা বিক্রি হচ্ছে এবং পটল সেটি 70 টাকা বিক্রি হচ্ছে, ঢেঁড়স 50 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রেই কিন্তু দাম বৃদ্ধির একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। এখানে যারা সাধারণ ক্রেতারা রয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে আসলে প্রত্যেকটি সেক্টরে এর আগে তেলের দাম বেড়েছে, এখন পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়া শুরু হয়েছে। আলুর দামটি কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যে সীমিত রয়েছে, অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, 15 থেকে 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে ক্রেতারা যে বিষয়টি বলছিলেন, এখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে মনিটরিং। সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের সরকারি মনিটরিং যদি কঠোর হয়ে থাকে তাহলে হয়তো বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বিভিন্ন জায়গা থেকে বাজার দরের পরিস্থিতি শুনছিলাম, বরিশালে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, আসলে ঢাকার মতো কিন্তু বরিশালেও চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং পেঁয়াজের দাম কিন্তু আমরা দেখেছি সপ্তাহের ব্যবধানে আসলে পেঁয়াজের দাম বাড়ছে। 5 টাকা থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি 15 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখন 50 থেকে 55 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর যে বিষয়টা হচ্ছে যে চালের বাজারের কথাটি বলা হচ্ছিল, চালের বাজারে আমরা দেখেছি যে দাদা মিনিকেট যে চালটি রয়েছে, যে মিনিকেটের চালের দামটি কিন্তু বরিশালে বেশ বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু 85 টাকা কেজি দরে মিনিকেট চাল বিক্রি হচ্ছে। এছাড়া 25 কেজির বস্তা কিন্তু বিক্রি হচ্ছে 2100 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে প্রতি বস্তায় 100 টাকা পর্যন্ত কিন্তু চালের দাম বেড়েছে। এছাড়া 28 বালাম যে চালটি রয়েছে সেটি আমরা দেখেছি এখানে 63 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 25 কেজির যে বস্তাগুলো রয়েছে সেটি কিন্তু 1490 টাকা কেজি দরে প্রতি বস্তা বিক্রি হচ্ছে। এখানে 40 টাকা পর্যন্ত কিন্তু আসলে প্রতি বস্তায় বেড়েছে। এছাড়া যে বুলেট চালটি রয়েছে সেটি কিন্তু 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বস্তা বিক্রি হচ্ছে 1300 টাকায়। যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই মিনিকেট ছাড়া যে বাকি যে চালগুলো রয়েছে সেই চালগুলো কিন্তু আসলে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বা তাদের যে ধারণা সেটি হচ্ছে যে দাম বাড়েনি। এছাড়া আমরা বরিশালের যে পেঁয়াজের বাজার দেখেছি সেই পেঁয়াজের বাজারে আমরা দেখেছি যে দাম বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আলুর দাম স্বাভাবিক রয়েছে, তবে বরিশালে মুরগির দামও কিন্তু কমেছে। এছাড়া সবজির দাম কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরেই রয়েছে। এক প্রকার বলা যায় 60 টাকা থেকে 70 টাকার নিচে কিন্তু আসলে বরিশালের বাজারে কোনো সবজি মিলছে না। আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের তেলের বাজার যেটি রয়েছে, তেলের বাজারে কিন্তু এখন পর্যন্ত যে দাম বৃদ্ধি করা হয়েছে 14 টাকা লিটারে বাড়ানো হয়েছে, সেই তেল কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি, যার ফলে কিন্তু তেলের একটি ঘাটতি রয়েছে বরিশালের বাজারে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সবশেষ খবর। রাজশাহী এবং বরিশাল থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আজ সকাল 10টা থেকে 14 ঘন্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে। এলাকাগুলো হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস, প্রগতি সিএনজি সহ কাওলার বলাকা ভবন থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত। এছাড়া নিকুঞ্জ, খিলক্ষেত, বাড়িধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর, বাড়িধারা আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে। বৃহস্পতিবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।